বাফুফে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা। ৬২টির মধ্যে জমা পড়েছে ৫৮টি। ২১ জনের নাম চূড়ান্ত করবে সম্মিলিত প্যানেল। আঞ্চলিক ফুটবল উন্নয়নের স্লোগান নিয়ে আংশিক ইশতেহার ঘোষণা ফুটবল বাঁচাও পরিষদের। জয়ী হলে বাফুফের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিজেদের আন্ডারডগ হিসেবে মানতে নারাজ সিসিএস অধিনায়ক রাজিন সালে। প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটারদের নিয়ে যেতে চান সুপার লিগের মঞ্চে। এবং দুর্দশা কাটছে না বার্সেলোনার। লিওনেল মেসির রেকর্ড গড়ার দিনে লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারল কাতালানরা। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। ৩০ এপ্রিল বাফুফের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দাখিল হওয়া মোট মনোনয়নপত্রের সংখ্যা ৫৮টি। এদিন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্যানেলের ২২ জন সদস্য ফরম জমা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত ২১ জনের নাম চূড়ান্ত করবে সম্মিলিত প্যানেল। বাফুফে পাড়া এখন সরগরম নির্বাচনী হাওয়ায়। মনোনয়নপত্র ক্রয়ে বাঁচাও ফুটবল প্যানেলের প্রার্থী মনোনয়নের চটকদার কাহিনীর পর সালাউদ্দিন প্যানেলের পাল্টাপাল্টি অবস্থানটা কি হয় সে বিষয়টি ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে নির্বাচনী কৌশলে ঠান্ডা মেজাজে এগোনোর মন্ত্রই জপছে সম্মিলিত প্যানেল। ২২ সদস্যের এ প্যানেল ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছে, কিন্তু এখনো নির্বাচনী ইশতেহার দেয়নি তারা। প্রেস কনফারেন্স হয়তো ২৩ তারিখে আমরা করার চিন্তা ভাবনা করছি। আমাদের সম্মানিত সভাপতি প্রার্থী, আমাদের বর্তমান যিনি সভাপতি, খোলাসা করবে এবং আত্মপ্রকাশ করবে আমাদের নির্বাচনী পয়েন্টস, নির্বাচনী প্রোগ্রাম আমাদের কি আছে, ইশতেহার কি আছে আমাদের। আসন্ন নির্বাচনকে নিয়ে যথেষ্ট উত্তাপ, উত্তেজনা, আলোচনা সবকিছু আছে। কে কেমন ক্যান্ডিডেট এটা বড় কথা না। আমাদের যিনি আমার সাথে এখন আমি নাম দেখেছি, শ্রদ্ধা করি অবশ্যই। তবে নির্বাচন তো নির্বাচনই। আমার বিশ্বাস আমাদের যারা জেলা বিভাগ, বিভিন্ন ইনস্টিটিউশন এবং ক্লাবের যারা আছেন অবশ্যই তারা আমার প্রতি আস্থা রাখে। এদিকে সহসভাপতি পদে দুই প্রভাবশালী প্যানেলই সমান ৪ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। প্রার্থী বিবেচনায় নিয়ে ফুটবল বিশ্লেষকরা ধারণা করছেন সহসভাপতি পদেই লড়াইটা হবে জমজমাট। যারা দাঁড়িয়েছে সবাই যোগ্য লোক, সবাই যোগ্যতম অবস্থান থেকে দাঁড়িয়েছেন। আমি সবারই শুভকামনা করি ফুটবলের জন্য। সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে মোটামুটি আমরা সবাই প্রস্তুত। বাংলাদেশের ফুটবলের কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজী সালাউদ্দিনের কোনো বিকল্প নেই। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে। আর এই প্যানেলের অন্য সদস্যদের কণ্ঠেও ফুটবলের জন্য কাজ করার আহ্বান। এই প্যানেলটি দীর্ঘদিন ফুটবলে কাজ করছে। ওনাদের সাথে কাজ করে আমি আর একটি গতিশীল ফুটবল ফেডারেশন করে দিতে চাই। নির্বাচনের আগে সংশ্লিষ্ট বিষয়ের উন্নয়ন নিয়ে এমন আশার ছড়ি ঘোরানোটা তো সাধারণ চিত্র। সালাউদ্দিন বা বাঁচাও ফুটবল ব্যানারে মঞ্জুর কাদের প্যানেল। ৩০ এপ্রিলের নির্বাচনে চেয়ারটা জারি হোক, কথার ফুলঝুড়িতে নয়, কাজেই পরিচয় দেবেন তারা, এমনটাই বিশ্বাস দেশের ফুটবল ভক্তদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আঞ্চলিক ফুটবল উন্নয়নের স্লোগান নিয়ে আসন্ন নির্বাচনের আংশিক ইশতেহার ঘোষণা করেছে ফুটবল বাঁচাও পরিষদ। এছাড়া নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছে এই প্যানেল। সোমবার মনোনয়নপত্র জমার দিনে এসব আশ্বাস দেন পরিষদের নীতি নির্ধারকরা। আমার নামটা দেওয়া হয়েছে ফুটবলের বৃহত্তর স্বার্থে। ইট ইজ এ ট্যাকটিক্স, ইট ইজ এ ওয়ারে যেমন ট্যাকটিক্স হয়, ফুটবল হতে বিরাট বড় ট্যাকটিক্স। নির্বাচন একটি কৌশলী বটে, শুরুতে না করলেও হয়তো এই কৌশলগত কারণেই নির্বাচনে মঞ্জুর কাদের। এককভাবে মনোনয়ন সংগ্রহ করেও ফুটবল বাঁচাও পরিষদের ব্যানারে এসে একই আভাস দিচ্ছেন মুমিনুল হক সাইদ ও খুরশিদ আলম বাবুল। তাছাড়া এই প্যানেলটির ট্রাম্প কার্ড হতে পারে স্বতন্ত্র হিসেবে সদস্য পদের মনোনয়ন সংগ্রহকারীরাও। নির্বাচনী কৌশলে অবশ্য পিছিয়ে নেই সালাউদ্দিন পন্থীরাও, যার বড় উদাহরণটা হতে পারে একই পদের প্রতিদ্বন্দ্বী এই ৩ জনের হাস্যোজ্জ্বল এমন আড্ডা। এছাড়া রাজনৈতিক কারণে তাবিথ আওয়াল এককভাবে মনোনয়ন সংগ্রহ করলেও গুঞ্জন আছে তিনি নাকি আছেন সালাউদ্দিনের পক্ষেই। তবে তাতে থোড়াই কেয়ার ফুটবল বাঁচাও পরিষদের। সিনিয়র ভাইস প্রেসিডেন্টের মধ্যে আমার নাম আছে, লোকমানের নাম আছে, টুটুলের নাম আছে। 4টা ভাইস প্রেসিডেন্ট ভেরি ক্লিয়ার। সাইদ ইজ ওয়ান অফ দেম, আলম বাবুল ইজ অ্যানাদার ওয়ান, নজিব আহমেদ ইজ অ্যানাদার ওয়ান, অ্যান্ড ভেরি রিনাউন্ড ফুটবল প্লেয়ার
চুন্নু ইজ অ্যানাদার ওয়ান। আমরা ইলেকশনে এসেছি পুরো টোটাল স্ট্রেংথ নিয়ে এসেছি ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত না হলেও বিক্ষিপ্তভাবে ইশতেহার ঘোষণা করেছে ফুটবল বাঁচাও পরিষদ, যাতে প্রাধান্য দেওয়া হয়েছে তৃণমূল ফুটবলের উন্নয়ন ঘটানো। এছাড়াও বিশেষ গুরুত্ব পেয়েছে বাফুফের আর্থিক লেনদেনের স্বচ্ছতার বিষয়ে। প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আপনার খেলা আমরা যেন একেবারে ক্যান্ডে নিয়ে আসতে পারি, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি এটা করব। ফুটবলকে ডেভেলপমেন্টের জন্য এটা আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করব। মতামতের ভিত্তিতে আমরা তৃণমূলে ফুটবলকে ফিরিয়ে আনতে চাই, সব পর্যায়ে আমাদের ফুটবলকে প্রতিষ্ঠিত করতে চাই, শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে চাই, এবং সবচেয়ে বড় কথা আমি বারবার যেখানে সবসময় বলি, আমরা ফুটবল ফেডারেশনের স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। আগামী 21 এপ্রিল নির্বাচন নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে ফুটবল বাঁচাও পরিষদ। তবে বুদ্ধির মার পেঁচে নির্বাচনে তা কতটা প্রভাব ফেলবে তার জবাবটা মিলবে সময়ের সাথেই। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো প্যানেল নয়, বরং সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাফুফের বর্তমান সহসভাপতি তাবিথ আউয়াল। সোমবার মনোনয়নপত্র দাখিলের পর সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান তিনি। অন্যদিকে নিজ নিজ পদে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী হেলাল ও নুরুল ইসলাম নুরু। চূড়ান্ত তালিকা দেখার পরে আমরা বুঝবো আমরা কি ধরনের কৌশলগত কাজে নামবো। আমি আশাবাদী যে একটা ভালো সুস্থ নির্বাচন হবে। আমরা তৃণমূল থেকে কিন্তু এখানে এসেছি, তৃণমূলের কাউন্সিলরদের চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলো আমাদের নির্বাচনের ম্যানিফেস্টোতে এবার প্রধান হিসাবে থাকবে। 100% ব্যর্থতা 100 যে ম্যানেজমেন্ট কমিটি। আমি যদি প্রেসিডেন্টের ডেফিনেটলি ফুটবলের উন্নয়ন হবেই। স্বাধীনতা কাপ ফুটবলের খবর। এলিটা কিংসলের চমকে দারুণ জয় পেয়েছে টিম বিজেএমসি। নাইজেরিয়ান ফরওয়ার্ডের রেকর্ড 5 গোলে সকার ক্লাব ফেনীকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে টুর্নামেন্টে একমাত্র সরকারি দলটি। ফলে 5 ম্যাচে 2 জয়ে গ্রুপ বি থেকে সেমির আশা টিকিয়ে রাখল বিজেএমসি। অন্যদিকে সমান ম্যাচে 3 ড্র আর 2 পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সকার ক্লাব ফেনী। ম্যাচটা এমন একপেশে হবে তা শুরুতে কে ভেবেছিল? খেলার 35 মিনিট পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচটা জমলেও দেখা মিলছিল না গোলের। এ ম্যাচেই নিজেকে উজাড় করে দিলেন নাইজেরিয়ান ফরওয়ার্ড এলিটা কিংসলে। টিম বিজেএমসির অধিনায়কের আর্মব্যান্ড যে তারই বাহুতে। 35 থেকে 45 এই 10 মিনিটের ব্যবধানেই করেছেন হ্যাট্রিক। এই টুর্নামেন্টেই যা দ্রুততম হ্যাট্রিকের রেকর্ড। বিরতির পর রক্ষণাত্মক হয়ে পড়ে সকার ক্লাব ফেনী। এই সুযোগে আক্রমণের ধার বাড়তে থাকে কিংসলে বাহিনী। স্বদেশী স্যামসন ইলিয়াসুর সঙ্গে জুটি বেঁধে সকারের জালে নিজের চতুর্থ গোল দেন এলিটা কিংসলে। 71 মিনিটে বা পায়ের জোরালো শটে সকারের হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ 5 গোল করেন এই নাইজেরিয়ান। 87 মিনিটে বিজেএমসিকে উৎসবে মাতিয়ে ম্যাচের শেষ গোল করেন ইলিয়াসু। এই জয়ে টুর্নামেন্টের 4 ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় পেল টিম বিজেএমসি। গ্রুপ বিতে 7 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কিংসলের দল। 4 ম্যাচে 3 জয় আর 1 ড্রতে 2 গ্রুপ মিলিয়ে সবার আগে সেমি নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সেমিতে উঠতে তাই শেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় চায় বিজেএমসি। তাই নিজের পারফরমেন্সে খুশি হলেও লক্ষ্য যে সেমিফাইনাল সেটাই জানালেন কিংসলে। 5 গোল করাটা আনন্দের, দলের জয়ে অবদান রাখতে পারায় আমি খুশি। আমাদের পয়েন্ট এখন 7। টুর্নামেন্টে ভালোভাবেই টিকে আছি। দলগত চেষ্টায় খেলাটাতে ছন্দ আনতে পারলেই জয় পাবো। আমার বিশ্বাস শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে সেরাটা দিয়েই সেমিতে উঠবো। রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্তে ভিন্ন মত কিংসলে, তাই ফেভারিট আবাহনীর বিপক্ষে স্বচ্ছ রেফারিং দেখতে চান এই নাইজেরিয়ান। রাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আন্ডারডগ হিসেবে দেখা হচ্ছে ক্রিকেট কোচিং স্কুল সিসিএসকে। তবে অনেকের এই ধারণা মানতে নারাজ সিসিএস এর অধিনায়ক রাজিন সালে। বেশিরভাগ তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটিকে নিয়ে তিনি এগিয়ে যেতে চান বহুদূরে। আর সিসিএসকে অন্তত সুপার লিগে তোলার লক্ষ্য অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলা অলরাউন্ডার সাইফুদ্দিনের। প্রথম বিভাগ থেকে যোগ্যতা অর্জন করে আবারও দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ক্রিকেট লিগে ক্রিকেট কোচিং স্কুল বা সিসিএস। প্লেয়ার বাই চয়েসে দলটি গড়া হয়েছে একেবারে নতুন সব মুখদের নিয়ে। কমাস আগে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলা 5 জন ক্রিকেটার আছেন এই দলে। আর বয়সের গণ্ডি 21 পেরিয়েছেন এমন ক্রিকেটার আছেন 4 থেকে 5 জন।
তাই ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এবারের আসরে আন্ডারডগ সিসিএস। তবে দলটির নেতৃত্বে থাকা জাতীয় দলের সাবেক একমাত্র প্রতিনিধি রাজিন সালে মানছেন না তার দলকে আন্ডারডগের কাতারে দেখতে। অনেকে বলতেছে যে আমরা রেলিগেশন খেলবো, আসলে এটা বলা ঠিক না। ক্রিকেট হলো মাঠের খেলা, তা আমরা আসলে প্লেয়ার দেখবো না, আমরা মাঠে ভালো ক্রিকেট খেলবো, তারপর এন্ড অফ ডে আমরা আসলে যাবো একটা ভালো রেজাল্ট আনার জন্য, একটা ভালো জায়গায় চলে যাবো। দলে পরিচিত মুখ না থাকলেও অধিনায়ক রাজিনের বিশ্বাস তরুণ সব ক্রিকেটারদের নিয়ে এগিয়ে যেতে পারবেন দূর বহুদূরে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ছাড়াও প্রথম বিভাগ থেকে সাইফ হাসান, সাইফুদ্দিন, পিনাক ঘোষ, শাওন গাজীরা প্রায় 4 বছর কাঁধে কাঁধ মিলিয়ে খেলছেন একসাথে, তাই দারুণ বোঝাপড়া তাদের মাঝে। তবে যুব বিশ্বকাপে ব্যাটিং বোলিং এ পারফরমেন্সের নজর করা সাইফুদ্দিনের মিশনটা ভিন্ন রকমের। চেষ্টা থাকে ভালো কিছু করার, আমরা সবাই ক্যাপাবল, আর আমরা ম্যাক্সিমাম যা কজন প্লেয়ার আছে 8 আমরা একসাথে 4-5 বছর খেলে আসতেছি, তো আমাদের টিম কমিশন ভালো, তো আশা করি ভালো কিছু করবো প্রিমিয়ার লিগে। ব্যক্তিগত লক্ষ্য অবশ্যই ভালো কিছু করা, যেহেতু আমি অলরাউন্ডার হিসেবে সবাই আমাকে চিনে, তো চেষ্টা করবো আমার অলরাউন্ড পারফরমেন্সটা শো করার জন্য। প্রিমিয়ার লিগে নিজেদের মেলে ধরে সাইফুদ্দিন, সাইফ, পিনাকদের অগ্নিদৃষ্টি এইচপি ও বাংলাদেশ এ দলের হয়ে ঠাঁই করে নেওয়ার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর। আসরের প্রথম জয়ের দেখা পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দল। আগে ব্যাট করে 6 উইকেটে 142 রান করে মুম্বাই। জবাবে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংসে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে হায়দ্রাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমবারের মতো দলে জায়গা পাওয়া মার্টিন গাপটিল ব্যক্তিগত 2 রানে আউট হন। এরপর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি পার্থিব প্যাটেল, অধিনায়ক রোহিত শর্মা ও জস বাটলার। তবে রাইডুর সাথে ক্রুনাল পান্ডিয়ার 63 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় মুম্বাই। রাইডুর দলীয় সর্বোচ্চ 54 রানে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 142 রানের সংগ্রহ পায় রোহিত শর্মার দল। 32 রানে 1 উইকেট নেন মুস্তাফিজ। জবাবে দলীয় 4 রানে সাজঘরে ফেরেন হায়দ্রাবাদের শিখর ধাওয়ান। তবে 62 রানের জুটি গড়ে বিপর্যয় সামলে রানের গতি সচল রাখেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও হেনরিক্স। 20 রান করে সৌদির দ্বিতীয় শিকার হন হেনরিক্স। তবে ব্যক্তিগত 50 তুলে নেন ওয়ার্নার। এই অজি ওপেনারের 59 বলে 90 রানের অসাধারণ ইনিংসে 15 বল আগেই জয় নিশ্চিত হয় হায়দ্রাবাদের। এদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত 8:30টায়। এখন পর্যন্ত 3 ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কেকেআর এর সংগ্রহ 4 পয়েন্ট, সমান ম্যাচে পাঞ্জাবের সংগ্রহ 2 পয়েন্ট। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে ছন্দে রয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা ও মনীষ পান্ডে। বল হাতে ভেলকি দেখাচ্ছেন সাকিব আল হাসান, সুনীল নারিন, ব্র্যাড হাউজ। তাই কিংস ইলেভেনের বিপক্ষে গেল ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। পাঞ্জাবের ব্যাটিং সহায়ক উইকেটের কথা বিবেচনা করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিংস ইলেভেনের। নিজের সাথে লড়াই করায় মর্নি মর্কেলের জায়গা নাও হতে পারে সেরা একাদশে। ব্যাট হাতে ম্যাক্সওয়েল ও মুরলী বিজয় প্রতিপক্ষকে শাসন করেও বল হাতে লড়ছেন অ্যাবট ও সন্দীপ শর্মাকে নিয়ে গড়া পেস বিভাগ। তাই হাই স্কোরিং ম্যাচে লড়াইটা হবে কেকেআর এর সেরা বোলিং বিভাগের সাথে কিংস ইলেভেনের ব্যাটিং লাইনআপের। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর একদিন পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন নিজামুল হক। কোচের পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের এই সাবেক অধিনায়ককে। গেল টি-20 বিশ্বকাপে তার হাত ধরেই আসরের সুপার 10-এ খেলেছিল আফগানিস্তান। তবে কোচ নয়, আপাতত নতুন ভূমিকায় তাকে বোর্ডের সাথে সম্পৃক্ত করেছে পিসিবি। এই বছরের শেষ নাগাদ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কোচ হিসেবে চুক্তি ছিল ইঞ্জির, কিন্তু তার আগেই সেই দায়িত্ব ছেড়ে পিসিবির চাকরিতে যোগ দিলেন ইঞ্জি। এদিকে ইনজামামের প্রধান নির্বাচক হবার বিষয়টি নিজেদের অনলাইনের মাধ্যমে নিশ্চিত করেছে পিসিবি। তবে প্রধান নির্বাচক হিসেবে তার মেয়াদ কতদিনের হবে তা সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানায়নি তারা। বেশ কদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে ইনজামামের পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হবার বিষয়টি নিয়ে বেশ গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইঞ্জি পিসিবির প্রধান নির্বাচক হওয়ায় সেই গুঞ্জনের অবসান হলো। অস্ট্রেলিয়া সফরের জন্য আপাতত অবসরের সিদ্ধান্ত স্থগিত রাখতে পারেন বলে জানিয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাউল হক। এবছরের শেষে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সবশেষ গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে 2-0-তে সিরিজ জয়ের পর কবজির ইনজুরিতে পড়েন মিসবাহ। সেই ইনজুরি কাটিয়ে কদিন আগেই আবারও মাঠে ফিরেছেন তিনি।
তাই এখনই অবসরে না গিয়ে জুলাইয়ে ইংল্যান্ডের মূল সফরের আগে পাকিস্তান এ দলের সাথে সেখানে গিয়ে খেলার আগ্রহের কথা জানান 42 বছর বয়সী মিসবাহ। ক্রিকইনফোকে তিনি আরও জানিয়েছেন, ইনজুরিকে তিনি কোনো বাধা হিসেবে দেখছেন না, তবে সময় হলেই তিনি তরুণ ক্রিকেটারদের দলে জায়গা করে দিতে দল থেকে সরে দাঁড়ানোর কথাও জানান মিসবাহ। এর আগে গত বছর দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মিসবাহ। সে সময় মিসবাহকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধও জানিয়েছিলেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান। দক্ষিণ এশিয়ান গেমসের রেশ কাটিয়ে এবার নতুন মিশন স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্তর। অলিম্পিকের বাছাই পর্বমূলক প্রতিযোগিতা এশিয়ান চ্যাম্পিয়নশিপে লড়বেন এই ভারোত্তোলক। প্রস্তুতি বেশ ভালো হলেও প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করলে খানিকটা পিছিয়ে আছেন বলে মনে করেন এই তরুণী। তবে জোড়া স্বর্ণজয়ী মাহফুজা শিলা সুইমিং ফেডারেশন থেকে উপেক্ষিতই থেকে গেছেন। জানিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশন বা ফিনার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি সুইমিং ফেডারেশন। মাবিয়া আক্তার সীমান্ত দেশের রুগ্ন অ্যাথলেটিক্সের গণ্ডিতে যেন এক ঝলক মুক্ত হাওয়া বয়ে এনেছিলেন এই স্বর্ণকন্যা। প্রাণ এনেছিলেন বাংলাদেশের এসএ গেমস মিশনে। মাবিয়ার স্বপ্নের পালে হাওয়া দিতে এবারে এলো নতুন মিশন। উজবেকিস্তানে এশিয়ান অ্যাথলেটিক্সে অংশ নেবেন তিনি, যেখানে এশিয়ার সেরা প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়বেন এসএ গেমসের এই স্বর্ণজয়ী। স্বপ্নটা বড় হলেও বাস্তবতা জানেন বলেই প্রস্তুতির দিকে বেশি মনোযোগী মাবিয়া। প্রতিদ্বন্দ্বী কারা হবে আসলে অনেকগুলি দেশ, তো এখন নির্দিষ্ট কাউকে বলা যাচ্ছে না কারা হবে। আর আমার প্রস্তুতি খুব ভালো হচ্ছে, আর নিজের প্রস্তুতিটা খুব ভালো করেছি। সাব গেমস থেকে আসার পরে বেশি দিন আমি বাইরে ছিলাম না, আমি ট্রেনিংই করেছি। তো এখন যাওয়ার পরে নিজের বেস্ট পারফরমেন্স শো করব। অলিম্পিকের পদক তালিকায় চোখ বোলালেই বোঝা যায় চীনাদের দাপট কতটা। তাই মাবিয়াকে তাদের সাথে লড়েই উঠতে হবে স্বপ্নমঞ্চে। সিলেকশনে মূল যারা আছেন তারাই হবে চায়না, চাইনিজ তাইপে, থাইল্যান্ড, এরাই যাবে। তো নিজের পারফরমেন্সটা শো করব, যদি হয়ে যায় নাম্বারিং আসতে পারি তাহলে যেতে পারবো। অন্যদিকে এসএ গেমস সাঁতারে দেশের হয়ে জোড়া স্বর্ণ জিতেও ফেডারেশনের কাছে উপেক্ষিত মাহফুজা শিলা। রিও অলিম্পিকের প্রাক বাছে শিলার অংশগ্রহণের বিষয়ে সাঁতারের আন্তর্জাতিক সংস্থা ফিনার সাথে ফেডারেশন কোনো যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন তিনি। আসলে আমার সাব গেমসে এত ভালো রেজাল্টের পর একটা দুঃখের বিষয় হলো আমি এখনো পর্যন্ত আসলে যতটুকু শুনতে পাচ্ছি আমি সাব অলিম্পিকে পার্টিসিপেট করতে পারবো না। কারণ হচ্ছে ফেডারেশনের কিছু সিলেকশনের ভুলের জন্য হচ্ছে বিগত কিছু কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারি নাই, যার জন্য হচ্ছে সিলেকশনে একটু ঝামেলা হচ্ছে, ফিনা চাচ্ছে না। তো যদি ফেডারেশন এখন এটা হলো পুরোটাই ফেডারেশনের উপর নির্ভর করছে, যদি ফেডারেশন আসলে ফিনার সাথে খুব ভালো কমিউনিকেশন করে যে না এই মেয়ে হচ্ছে আমাদের এখন বর্তমানে বেস্ট প্লেয়ার, ও সব থেকে ভালো টাইমিং এবং ও গেলে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। দেশের হয়ে স্বর্ণ জিতেও উপেক্ষিত হয়ে এমন আক্ষেপ ভরা কণ্ঠই তো স্বাভাবিক। মনে হয় রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে রাতে মাঠে নামছে টটেনহাম হটস্পার। স্টোক সিটির মুখোমুখি হবে স্পার্সরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। লা লিগার খবর। দুঃসময় পিছু ছাড়ছেই না বার্সেলোনার। লা লিগায় টানা তৃতীয় ম্যাচে হারল লিওনেল মেসির দল। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার কাছে 2-1 ব্যবধানে হেরেছে বার্সা। ফলে জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই। গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা। অপর ম্যাচে গ্রানাদাকে 3-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে নিজের অবস্থান পুনরুদ্ধার করল অ্যাটলেটিকো মাদ্রিদ। এ জয়ের ফলে বার্সার সমান 76 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। এদিকে ঘরের মাঠ ভিনসেন্তে ক্যালদেরনে শুরু থেকে অতিথি গ্রানাডার উপর আধিপত্য বিস্তার করতেছে গঞ্জালো। ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটি এবারের শিরোপা অর্জনের কাছে পৌঁছানোর পেছনে ক্লদিও রেনিয়েরি, রিয়াদ মাহরেজ ও জেমি ভার্ডির ফুটবলীয় নৈপুণ্য একটি অংশ হলেও মূলত তাদের জন্য ভক্তদের প্রার্থনাই এবারের শিরোপার কাছে পৌঁছে দিয়েছে বলে মনে করেন থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষু ফ্রা প্রমাং কালাচান। লিগের আর মাত্র 4 ম্যাচ বাকি। এর মধ্যেই 34 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে বড় ব্যবধানে শিরোপার পথে রয়েছে থাই মালিকানাধীন লিস্টার সিটি, যারা 2013-14 মৌসুমে রেলিগেশনে পড়ে লিগ থেকে ছিটকে পড়েছিল। আর তাই এই বৌদ্ধ ভিক্ষুর বিশ্বাস, এক মৌসুম পরেই প্রথমবারের মতো শিরোপা জয়ের এই সুযোগ তৈরি হয়েছে থাইল্যান্ডের সব পণ্ডিত ও সারা বিশ্বের ভক্তদের ভালোবাসা নিয়ে। পাশাপাশি লিস্টারের স্বত্বাধিকারী ভিচাইয়ের ভালো কাজ তাদের এমন সফলতা এনে দিয়েছে বলেও মনে করেন তিনি। এদিকে ক্লাবটির সফলতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানেরও আয়োজন করেন তিনি।
ম্যাচের পর ম্যাচ গোল করেও লাল কার্ড দেখে মাঠ ছাড়ার কারণে এখন খলনায়ক লিস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডি। 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন এই ইংলিশ ফরওয়ার্ড। ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোল দিয়ে প্রিমিয়ার লিগ টেবিল টপার লিস্টারকে এগিয়ে দিয়েছিলেন জেমি ভার্ডি, কিন্তু ম্যাচে 2টি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ভার্ডি। দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাইভ দেওয়ার কারণে। লাল কার্ড দেখার পর উত্তেজিতভাবে তেড়ে আসেন রেফারির দিকে। এজন্যই ইংলিশ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা FA তাকে অতিরিক্ত 1 ম্যাচে নিষেধাজ্ঞা দেয়। শুধু তাই না, লিস্টার সিটি কর্তৃপক্ষকে নিজেদের ফুটবলার নিয়ন্ত্রণ করার জন্য বলে FA। এভারটনের বিপক্ষে ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ভার্ডি। লিগ শিরোপার দৌড়ে গুরুত্বপূর্ণ সময়ে ভার্ডির অনুপস্থিতি নিশ্চিতভাবেই অনুভব করবে ক্লদিও রানিয়েরির দল। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। EPL এ গুরুত্বপূর্ণ ম্যাচে স্টোক সিটির মুখোমুখি হবে টটেনহাম হটস্পার। এই ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্য স্পার্সদের। স্টোক সিটির মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। সময়টা দারুণ কাটছে টটেনহাম হটস্পারের। EPL এ জায়ান্ট সব ক্লাবগুলোকে পেছনে ফেলে শিরোপার রেসে ভালোই টিকে আছে স্পার্সরা। 33 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে 75 শীর্ষরা। 34 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিস্টারের চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে আছে তারা। এই ম্যাচ জিতলে ব্যবধান কমানোর সুযোগ থাকবে স্পার্সদের সামনে। তবে ম্যাচটা স্টোক সিটির মাঠে বলেই বাড়তি সচেতন থাকতে হচ্ছে 75কে, কারণ এই মৌসুমে লিগে বাঘা বাঘা সব প্রতিপক্ষকে নিজেদের মাঠে নাকানি চুবানি খাইয়েছে স্টোক সিটি। তবে প্রিমিয়ার লিগে 2 দলের মুখোমুখি দেখায় অবশ্য সুবিধাজনক অবস্থায় আছে স্পাররা। এখন পর্যন্ত 2 দলের 15 বারের দেখায় মাত্র 5 জয় পেয়েছে স্টোক সিটি। 7টিতে জয় আছে টটেনহামের, আর 3টি ম্যাচ হয়েছে ড্র। ম্যাচের আগে বড় কোনো ইনজুরি সমস্যা নেই টটেনহাম শিবিরে, তাই জয় নিয়েই প্রতিপক্ষের মাঠ ছাড়তে চায় স্পাররা। বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার জেরোমে বোয়েটাং এ সপ্তাহেই অনুশীলনে ফিরবে বলে আশা করলেও চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন সেমিফাইনালে অ্যাথলেটিকোর বিপক্ষে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত হয়নি। কারণ জানুয়ারিতে হামবুর্গের বিপক্ষে 2-1 গোলে জয়ের ম্যাচেই ইনজুরিতে পড়েন এই জার্মান ডিফেন্ডার। সেই সময় থেকেই মাঠের বাইরে ছিলেন বোয়েটাং। তাই দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর হঠাৎ করেই চূড়ান্ত দলে খেলতে পারবেন না বলে মনে করেন স্বয়ং কোচ গার্দিওলা। তবে দলে তার প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও এই মুহূর্তে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বলে জানান তিনি। মাঠে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য নিষিদ্ধ হতে পারেন বার্সেলোনার স্ট্রাইকার নেইমার। ন্যু ক্যাম্পে জায়ান্ট বার্সেলোনাকে হারিয়ে উল্লাসে মেতেছিল সফরকারী ভ্যালেন্সিয়ার ফুটবলাররা, যা সহ্য করতে না পেরে সফরকারী ডিফেন্ডার বার্গানকে পিছন থেকে চড় মেরে বসেন ব্রাজিলিয়ান তারকা। বর্তমান সময়টা খারাপ কাটলেও দ্রুতই ফর্মে ফিরবেন এডেন হ্যাজার্ড, এমনটাই মনে করেন চেলসি বস অ্যান্তোনিও কোন্তে। একই সাথে বেলজিয়ান স্ট্রাইকারকে চেলসি না ছাড়ারও পরামর্শ দিয়েছেন তিনি। গেল বছরটা ভালো কাটলেও এই মৌসুম মোটেও ভালো যাচ্ছে না হ্যাজার্ডের। চেলসির হয়ে এখনও গোলের দেখা পাননি এই ফরওয়ার্ড। সহযোগিতা করেছেন মাত্র 3টি গোলে। তাই ফুটবল পাড়ায় গুঞ্জন ছিল PSG অথবা রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন হ্যাজার্ড। তবে এই বেলজিয়ানের বিশ্বাস নতুন কোচের তত্ত্বাবধানে ফর্ম ফিরে পাবেন তিনি। এদিকে এডেন হ্যাজার্ডকে ধরে রাখার পাশাপাশি PSG-তে বাজে সময় কাটানো হাভিয়ার পাস্তোরেকে চেলসিতে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন কোন্তে। আগামী 100 বছরেও স্যার অ্যালেক্স ফার্গুসনের শূন্যতা পূরণ করতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেড, এমন মন্তব্য করেছেন ক্লাবটির সাবেক ফুটবলার হাভিয়ার হার্নান্দেজ। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে সোনালী সময় পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু ফার্গুসন দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই খারাপ সময় পার করছে রেড ডেভিলরা। ব্যর্থতার দায়ে ডেভিড ময়েসকে ছাঁটাই করে ডাচ কোচ ভ্যান হলের কাঁধে দেয় রেড ডেভিলদের দায়িত্ব তুলে দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ, কিন্তু ক্লাবকে কাঙ্ক্ষিত কোনো সাফল্যই এনে দিতে পারেননি এই ডাচ কোচ। গেলবারের মতো এবারও শিরোপার রেসে নেই রেড ডেভিলরা। পয়েন্ট টেবিলের 5ম স্থানে আছে ম্যান ইউনাইটেড। ভ্যান হলের কোচিং পদ্ধতি নিয়েও রয়েছে বিস্তর সমালোচনা। ক্লাবের এমন দুর্দিনে তাই সাবেক ফুটবলারদের পরামর্শ, স্যার ফার্গুসনের মতো না হোক, অন্তত এমন কাউকে দায়িত্ব দেওয়া হোক যিনি ক্লাবটিকে জয়ের ধারায় ফিরিয়ে আনতে পারবে। হার্নান্দেসের মতে স্যার ফার্গুসনের মতো কাউকে কখনোই খুঁজে পাবে না ম্যান ইউনাইটেড। ফার্গুসনের তুলনা শুধুই তিনি। এদিকে শোনা যাচ্ছে খুব শীঘ্রই ম্যান ইউনাইটেডের কোচের পদে আসতে পারে পরিবর্তন। কোচের দৌড়ে এগিয়ে আছেন হোসে মরিনহো ও রায়ান গিগস। পৃথিবীর সবচেয়ে কঠিনতম স্থান উত্তর ও দক্ষিণ গোলার্ধের বরফাচ্ছন্ন পোলার অঞ্চল। স্বাভাবিক চলাফেরায় যেখানে অসম্ভব সেখানে ম্যারাথনে অংশ নিলেন 18 দেশের 52 জন অ্যাথলিট। বন্ধুর সব পথ পার হয়ে প্রথম হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডন উইনিঙ্গার।
উত্তর গোলার্ধের হিমশীতল পথ অতিক্রম করে বীর দর্পে এগিয়ে চলছেন ক্যাপ্টেন আমেরিকা। তবে পরিচালক জো জনস্টনের ক্যাপ্টেন আমেরিকা নন, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাথলিট তিনি। অংশ নিয়েছেন বিশ্বের অন্যতম কঠিন ম্যারাথন প্রতিযোগিতায়। এক সপ্তাহের আবহাওয়া পর্যবেক্ষণের পর অনুমতি দেওয়া হয় বিশ্বের সবচেয়ে শীতলতম ম্যারাথনে। রাশিয়ার উত্তর গোলার্ধের ভৌগোলিক গবেষণা ক্যাম্প বর্নিও থেকে পরিচালনা করা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম এই ম্যারাথন। আর মেরু ভাল্লুকদের হুমকি প্রতিহত করতে অস্থায়ী ট্র্যাকের পাশে পাহারায় ছিলেন বেশ কিছু স্নাইপার। -40°C তাপমাত্রায় যখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়াই কঠিন, সেখানে ম্যারাথনে অংশ নিচ্ছেন 52 জন অ্যাথলিট। এর মধ্যে ছিলেন 2 জন নারী প্রতিযোগীও। প্রচন্ড ঠান্ডায় জমে গেছে চোখের পাতা ও ঠোঁট। বরফের বড় বড় খণ্ডের মধ্য দিয়ে নির্ধারিত পথ ধরে এগোতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। তবুও রাজি নয় থামতে, কারণ জয়ী হওয়া দৃঢ় প্রত্যয় যে সবার চোখে মুখে। শুধু একাগ্র চিত্তে এগিয়ে চলছিলাম আর ভাবছিলাম আমার পরিবার ও 2 মেয়ের কথা, মনোমুগ্ধকর পরিবেশ ও ঝলমলে আকাশের কথা। এটি অসাধারণ অভিজ্ঞতা। আমি হাজারো দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এটি আমার 30তম ম্যারাথন, কিন্তু ম্যারাথনে অংশ নিয়ে কখনোই এমন অভিজ্ঞতা হয়নি আমার। 5 ঘন্টা 17 মিনিট 33 সেকেন্ড সময় নিয়ে বিশ্বের শীতলতম ম্যারাথনে প্রথম হয়েছেন মার্কিন অ্যাথলিট ডন উইনিঙ্গার্ড। প্রায় 14 মিনিটের বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার কলিন রাইট। আর ম্যারাথনটি শেষ করতে মার্কিন নারী প্রতিযোগী সময় নেন 5 ঘন্টা 50 মিনিট। শায়লা পারভীন, সময় সংবাদ। টেনিসের খবর। নিজের 100তম ফাইনাল ম্যাচকে স্মরণীয় করে রাখলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। গেইল মনফিল্ডসকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের 9ম শিরোপা জিতে রেকর্ড করলেন এই সাবেক নাম্বার 1। 4 বছর পর মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা পুনরুদ্ধার করলেন রাফায়েল নাদাল। সেমিফাইনালে আসরের দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারেকে হারিয়ে শীর্ষ 2-এ পৌঁছান রাফায়েল নাদাল। ক্লে কোর্টে ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ মনফিল্ডসকে 7-5 গেমে হারিয়ে প্রথম সেট জিতে নেন নাদাল। তবে 29 বছর বয়সী ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াসের কমপক্ষে 15 বছরের জেল হতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার শীর্ষ আদালতের এক আইনজীবী। এদিকে সোমবার তার করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এবছর 13 জুন পর্যন্ত পিস্টোরিয়াসের বান্ধবী হত্যার মামলার আপিল শুনানি খারিজ করে দিয়ে রায় ঘোষণা মুলতবি করা হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের জাজ আব্রে লেডওয়াবা জানিয়েছেন পিস্টোরিয়াসের করা আপিল খারিজ হয়ে গেলেও চূড়ান্ত রায়ের জন্য 17 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার কারাবন্দিত্ব গৃহবন্দী অবস্থাতেও কাটতে পারে বলে জানিয়েছেন তিনি। এ সময় কোনো আত্মীয় স্বজনদের সাথেও দেখা করতে পারবেন না তিনি। অবশ্য খালাস পেলে ক্ষতিপূরণের মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন পিস্টোরিয়াস। রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে অভিযুক্ত পিস্টোরিয়াসের মামলাটি বেশ কয়েক বছর ধরেই আদালতে রায় ঘোষণার পর আপিল প্রক্রিয়ার মাধ্যমে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে সোমবার বিকেলে স্থানীয় পুলিশ লাইন্স মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার শিক্ষার্থীরা ছাড়াও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। প্রতিযোগিতার আগে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য অতিথিরা বক্তব্য রাখেন। তবে অতিরিক্ত গরমের কারণে প্রতিযোগীদের মাঝে কিছুটা অস্বস্তিও দেখা দেয়। তবে খেলা শেষে বিজয়ীদের মুখে ছিল হাসি। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাফুফে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা। 62টির মধ্যে জমা পড়েছে 58টি। 21 জনের নাম চূড়ান্ত করবে সম্মিলিত প্যানেল। আঞ্চলিক ফুটবল উন্নয়নে স্লোগান নিয়ে আংশিক ইশতেহার ঘোষণা ফুটবল বাঁচাও পরিষদের। জয়ী হলে বাফুফের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিজেদের আন্ডারডগ হিসেবে মানতে নারাজ সিসিএস অধিনায়ক রাজিন সালে। প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটারদের নিয়ে যেতে চান সুপার লিগের মঞ্চে। এবং দুর্দশা কাটছেই না বার্সেলোনার। লিওনেল মেসির রেকর্ড গড়ার দিনে লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে 2-1 গোলে হারল কাতালানরা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।